ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু, সাম্য, ন্যায় বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। শেষ হলো বাঙালির প্রাণের উৎসব অমর ২১শে বইমেলা, জমজমাট বাংলা একাডেমি প্রাঙ্গণে বিষাদের ছায়া। নিত্যপণ্যের দামে নতুন কারসাজি, রোজা ঘিরে ঊর্ধ্বমুখী মাছ, মাংস সহ ইফতার সামগ্রীর বাজার, তেল নিয়ে থামছেই না তেলেশমাতি। এবং গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মিশরে ইসরায়েল হামাসের বৈঠক, সময়সীমা বাড়াতে আগ্রহী ইসরায়েল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। রাজনীতির ময়দানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার বিকেলে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জুলাই বিপ্লবের শহীদ রাব্বির বোন দলটির নাম এবং আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন। সূচনা বক্তব্যে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। এবার আসাদের রিপোর্ট। জুলাই বিপ্লবের অগ্রনায়ক নাহিদ ইসলামের এমন স্লোগান পুনরায় শোনার জন্যই যেন প্রতীক্ষায় ছিল ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন বাংলাদেশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এর আগে বিকাল ৩টার নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে আসতে শুরু করে মিছিলের পর মিছিল। লোকে লোকারণ্য হয়ে ওঠে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা। ধীরে ধীরে এসে পৌঁছান অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা, জানান নতুন দলের কাছে প্রত্যাশার কথা। আমরা আশা করব আমাদের যে বন্ধুরা সামনের সারিতে ছিলেন তারা উদ্যোগ নিয়েছেন একটি রাজনৈতিক দল গড়ার। জাতীয় নাগরিক পার্টির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে, আজকের এই জন্মদিনে আমরা তাদেরকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। জুলাই তারা যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতে রাজনৈতিক আত্মপ্রকাশের মাধ্যমে তারা কর্মকাণ্ড তুলে ধরবে। এতে শহীদদের স্বপ্নের বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা জানান শহীদ পরিবারের সদস্যরা, আর সে বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিল এনসিপির কেন্দ্রীয় কমিটি। আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে বিগত সময় আমরা যেরকম দেখেছি যে দমন পীড়নগুলো করা হতো বিরোধী দলের প্রতি, সেই জায়গা থেকে আমরা চাই যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে যেন সবাই এক কাতারে দাঁড়াতে পারে। রাষ্ট্রীয় কাঠামোতে কাজ করতে গিয়ে কিংবা আমার কোনো অধিকার নিতে গিয়ে আমাকে যেন কোনো অফিসে, রাষ্ট্রীয় অফিসে যেন অপেক্ষা করতে না হয়, কিংবা কোনো অফিসার আমাকে বলবে যে আজকে হবে না, কালকে আসেন, কালকে না পরশু আসেন। আমরা চাই সকল অধিকারগুলো স্মুথলি সহজে হয়ে যাক, এটাই আমাদের মূল কাজ। আমরা সকলে আশাবাদী তারা ভালো কিছু করবেই, এটা আমাদের বিশ্বাস। কোনো ফ্যাসিস্ট, কোনো চক্রান্ত আমাদের এই বাংলা থাকবে না, এটা এক শহীদের বাবা হিসেবে আমার প্রতিজ্ঞা। ছাত্ররা যে লক্ষ্যে জীবন দিয়েছিল সেই লক্ষ্যে যেন দেশটা পরিচালিত হয়, সেরকম সুন্দর একটা বাংলাদেশ আমরা আজকে আশাবাদী যে এই পার্টির মাধ্যমে সেটা গঠন হবে। সন্ধ্যায় নাম ঘোষণার পর কথা বলেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। শপথ নেন বিদেশি আগ্রাসন ঠেকানোর। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দল দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নতুন দল গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করলে তা নতুন বাংলাদেশ গঠনে কাজে লাগবে। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উন্নয়ন পরিকল্পনায় সবুজায়ন ও শব্দদূষণ নিয়ন্ত্রণের আহ্বানও জানান উপদেষ্টা। একটা রাজনৈতিক দল হবে কিন্তু আসলে দেশের মানুষের তো অনেক এক্সপেকটেশন আছে। সেখান থেকে আমি মনে করি যে আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হতে হবে, যেই ধারাটা হবে নতুন প্রজন্মের চিন্তা চেতনাকে প্রতিফলন করে এমন একটা ধারা, যে ধারাটা সত্যিকার অর্থেই বৈষম্যহীন হবে।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট আয়োজনের দাবিও জানান তিনি। তবে তার আগে জরুরি সংস্কার এবং শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার সম্পন্ন করার আহ্বান জানান গোলাম পরোয়ার। শুক্রবার রাজবাড়ীতে দলের কর্মী সভায় এসব কথা বলেন এই জামায়াত নেতা। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষা সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগরের দুই কমিটি। আর জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বৈরাচারের দোসররা এখনও বাজার সিন্ডিকেটে সক্রিয় অভিযোগ করে পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান মহানগর দক্ষিণের আমির। আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেটের হাত থেকে বাজার ব্যবস্থাকে বের করে আনার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দলের শীর্ষ নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে মিরপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর উত্তরের আমির। দেশের 18 কোটি জনতাকে নিয়ে এই রাজপথেই তার ফয়সালা প্রয়োজন হলে আমাদেরকে করতে হবে। অন্যদিকে রাজবাড়ীতে দলের কর্মী সম্মেলনে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমরা সকল দলের কাছে ঐক্যের অনুভূতি, জুলাই অভ্যুত্থানের সেই চেতনা ধারণ করতে পারি। আসুন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ির দরকার নেই। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার এবং স্থানীয় ভোট আয়োজনের দাবিও জানান তিনি। আপনার যদি চরিত্র, আদর্শ, যুক্তি, নৈতিকতা জনগণ পছন্দ করে আপনাকে ভোট দেবে, আমাকে যদি পছন্দ করে আমাকে ভোট দেবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। শেষ হলো বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা। মাসজুড়ে চলা এ মেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জমজমাট ছিল পাঠক দর্শনার্থীদের পদচারণায়। শুক্রবার শেষ দিনে বইমেলা শুরু হয় বেলা 11টায় এবং শেষ হয় রাত 9টায়। বিস্তারিত জানাচ্ছেন মিজুর রহমান। নতুন বইয়ের গন্ধ ও মলাট উল্টানোর শব্দ, শিশুদের প্রাণখোলা হাসি আর শেষ দিনের ব্যস্ততা মিলিয়ে মেলায় প্রতিটি কোণেই ছিল এক অন্যরকম অনুভূতি। ক্ষুদে পাঠকের পাশাপাশি মেলায় হাজির ছিল ক্ষুদে লেখকরাও। অটোগ্রাফের পাতায় ফুটে ওঠে ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফে বন্দী হয় আনন্দের মুহূর্ত। বইমেলার শেষ দিন ঘিরে শুক্রবার সকালেই উপস্থিত হয় বই প্রকারা। স্টলের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো বই হাতড়ে দেখতে ব্যস্ততা তাদের। পছন্দের বই কিনে তবেই না ফিরতে হবে বাড়ি। এবারের মেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রায় 3500 নতুন বই প্রকাশিত হয়। বিগত বছরের তুলনায় এবারের প্রেক্ষাপট কিছুটা পরিবর্তন হলেও বইমেলা শুধুমাত্র বই বিক্রির হাট নয়, এটি যথার্থই লেখক পাঠকের মিলন মেলা। তবে এবারের মেলায় চোখে পড়ার মতো ছিল শিশু প্রহর, যা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিভাবকেরা। নানা অভিযোগ আক্ষেপের মধ্যে এটি টানা হলো এবারের অমর 21শে বইমেলার। আগামীতে আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন হবে এ মেলার, এমনটাই প্রত্যাশা লেখক পাঠক সহ সংশ্লিষ্টদের। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রোজা ঘিরে নিত্যপণ্যের বাজারে শুরু হয়েছে নতুন অস্থিরতা। নানা অজুহাতে বাড়ানো হয়েছে শসা, লেবু, বেগুন সহ বিভিন্ন ইফতার সামগ্রীর দাম, ঊর্ধ্বমুখী সব রকম মাছ মাংসের দামও। এদিকে বাজারে এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। বাজার স্থিতিশীল রাখতে বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
সবজির ভরা মৌসুমেও রোজা ঘিরে বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম। গত 15 দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু। সাধারণ মানের লেবু 40 থেকে 80 টাকা আর বড় লেবু বিক্রি হচ্ছে 100 টাকার আশপাশে। সাধারণত রোজার সময় বেগুন ও শসার চাহিদা বেশি থাকে। এই চাহিদাকে পুঁজি করে প্রতি কেজি বেগুন 45 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। হাইব্রিড শসা 50 থেকে 60 টাকা আর দেশি শসা 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। একটা লেবু 80 টাকা হালি, এটা কি অস্বাভাবিক না? মানুষ 100 টাকা মানে 80 টাকা মানে 100 টাকার কাছে। বেগুন ছিল 40-50 টাকা, আজকে 90 টাকা 100 টাকা। আমরা যারা নিম্ন আয়ের লোকজন, আমাদের তো অনেক অসুবিধা হয়। এই জিনিসটা শর্ট মানুষের দাম বাড়ায় যাচ্ছে। আলাদা আগে অ্যাভেলেবেল ছিল, দাম কম ছিল। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে আর সোনালী মুরগির দাম বেড়ে 280 থেকে 310 টাকা হয়েছে। মুরগির পাশাপাশি বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। খাসি 1200 টাকার, ছাগল বেড়াইলো 1050 টাকা। ব্রয়লার মুরগিটা দাম বাড়ছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 15 টাকা। অন্যদিকে চাষের চিংড়ি, কই, শিং, তেলাপিয়া, রুই ও পাঙ্গাস মাছের দাম কেজিতে অন্তত 50 টাকা বেড়েছে। পাবদা মাছ, কই মাছ, তারপরে আপনি শোল মাছ, এগুলোর দাম বাড়ছে। আমরা বাজারে এর আগে আসছি, এখন আজকে অনেক। আমাদের দেশে তো এটা একটা কালচার হয়ে গেছে যে যখন কোনো কিছু চাহিদা বাড়ে দাম বেড়ে যায়। এদিকে বাজারে এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। কবে নাগাদ সংকট সমাধান হবে তাও জানেন না ব্যবসায়ীরা। যতটুকু চাহিদা অতটুকু তেল পাইতেছে না, আমরাও পাইতেছি না, ক্রেতাও পাইতেছে না। অনেক ডিলাররা আছে, নিজেদের খুচরা দোকান আছে, ওই নিজেরা ভিতরে কাইটা বেচে, মানে দোকানদারকে দেয় না। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত ছোলা, চিনি, ডালের দাম স্থিতিশীল রয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রমজানে ছোলা, খেজুর, চিনি সহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এবার অনেক ব্যবসায়ী পণ্য আমদানি করায় ক্রেতারা স্বস্তি পাবেন বলে আশা করছেন তারা। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়ে বিপাকে আছেন ভোক্তারা। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিম তারিন। রমজান ঘিরে এবার বেশি পরিমাণে ছোলা, চিনি, ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুন আমদানি করেছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ফলে চাহিদার চেয়ে এইসব পণ্যের প্রচুর মজুত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট ভেঙে যাওয়ায় ছোট বড় অনেক ব্যবসায়ী এবার নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পেরেছেন। শবে বরাতের পর থেকে মানে রমজানের 15 দিন আগে বা এক সপ্তাহ আগে হয়ে যায়, ওই বেচা বিক্রিটা হয়ে গেছে। 90 টাকা থেকে আপনার 95 টাকার মধ্যে মোটামুটি ভালো মানের ছোলা পাওয়া যাচ্ছে। বছর তো যথেষ্ট মাল মজুত আছে এবং কোনো মশলা বলেন, খেজুর বলেন, কোনো আইটেমের দাম বাড়ে নাই। টাকা উত্তোলনে ব্যাংকিং বাধ্যবাধকতা না থাকায় আমদানি বেড়ে যাওয়ায় পণ্য মূল্য কমেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। যে মাল নিয়ে গেছে রমজান পর্যন্ত চলবে। এখানে আমাদের আরো পর্যাপ্ত পরিমাণ মাল আসার আছে এবং পৌডার আছে এবং গোডাউনে মাল আছে। আশা করি এখানে মালের সংকট হবে না। এদিকে পর্যাপ্ত আমদানি হওয়ার পরও বন্দরনগরী চট্টগ্রামে মিলছে না সয়াবিন তেল। যেসব বোতলজাত তেল পাওয়া যাচ্ছে তা বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। রমজানের দিনে তো চলেটা বোতলজাত, কিন্তু বোতলের কোনো নিশানা নেই। এখানে ধরেন আপনার 100 টাকা, পুরোনার আমার থেকে নিয়ে ফেলছে 100 টাকা, তো আমরা কি বিক্রি করবো? আর এগুলো নিয়ে মানুষের সাথে মার্কেটিং হচ্ছে, কথা কাটাকাটি। ডিলাররা বাজারে বোতলজাত তেল সরবরাহের কথা বললেও বাস্তবে তার ছিটে ফোটাও চোখে পড়ছে না। কোম্পানির বিভিন্ন আইটেম, বিভিন্ন প্রোডাক্ট আছে, তো এগুলো আমরা কিনি, এগুলো আমরা মাগলে বিক্রি করতে হবে। কাস্টমারকে আমরা হয়তো চেষ্টা করি বিক্রি করতে, কনভিন্স করতে, যদি যার কাটে নেয়, যার না কাটে নেয় না। কনজুমার রাইটস নেতার মতে, রমজান সামনে রেখে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা করছে সিন্ডিকেট। কোম্পানি এবং ডিলার পয়েন্ট থেকে যখন সরবরাহ কম হচ্ছে, নিশ্চয়ই আগামীতে দাম বাড়বে। তো সেই জন্য তারাও এটা কৌশল করছে। এখন প্রশাসনের উচিত হবে ডিলার পয়েন্ট এবং কোম্পানিকে, মানে কোম্পানির যেসব গোডাউন আছে সেই গোডাউনগুলোকে তদারকি করা। ভোক্তা পর্যায়ে সুফল পেতে খুচরা বাজারে তদারকি জোরদারের পরামর্শ দিয়েছেন পাইকাররা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে বৈঠকে বসেছে ইসরায়েল ও হামাস। ইসরায়েল যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়াতে চাই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে যুদ্ধবিরতি চললেও গাজায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তূপ থেকে আরও 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। পয়লা মার্চ গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল ও হামাস। মিশরের মধ্যস্থতায় এই আলোচনা পর্ব শুরু হয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার জানিয়েছেন, আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দল এখন মিশরে অবস্থান করছে। যদি দুই পক্ষের মধ্যে পর্যাপ্ত অভিন্ন মত থাকে তবে দ্বিতীয় ধাপের কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু করা সম্ভব হবে। এছাড়া ইসরায়েল যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়াতে চায় বলেও জানান তিনি। গাজায় একদিকে চলছে যুদ্ধবিরতি, অন্যদিকে বাড়ছে মৃতের সংখ্যা। ইসরায়েলি হামলা থেমে থাকলেও বাড়ছে প্রাণহানি। গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা 48,370 জনে পৌঁছেছে। অন্যদিকে ওয়াশিংটনের ওভাল অফিসে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করা হয়। স্টারমার জানান, ইউক্রেন শান্তি চুক্তি কঠোর ও ন্যায়সঙ্গত হবে। ইউক্রেন নিজেই এর রূপরেখা নির্ধারণ করবে এবং এটি বাস্তবায়ন হবে। ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি এবং ইউরোপ তার নিরাপত্তার জন্য যেন ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পারে, এরকম প্রেক্ষাপটে এ বৈঠক হয়। বিদেশে উন্নয়ন ও সহায়তা কর্মসূচি ইউএসএইডের বাজেটে 92% কমিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিদেশে সহায়তা দেওয়ার জন্য 54 বিলিয়ন মার্কিন ডলার কমিয়ে ফেলা হয়েছে। মূলত আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে এ ব্যয় কমানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দেশে আশঙ্কাজনক হারে কমছে উপকারী পোকা। এ কারণে পরাগায়ন কমে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জাতীয় অর্থনীতিতে। পরাগবাহী পোকামাকড় হারিয়ে গেলে অনেক ফসল, শাকসবজি ও ফসল উৎপাদন কমে যাবে। এমন পরিস্থিতিতে উপকারী পোকা বাড়াতে ফসলি জমির আশেপাশে ফুল চাষ এবং তাদের বাসস্থান রক্ষায় সবুজায়ন বাড়ানোর তাগিদ কীটতত্ত্ববিদদের। শেহাব উদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের প্রতিবেদন। বিশ্ব জুড়েই বিপন্ন মৌমাছি, যারা 80% উদ্ভিদের পরাগায়নেই সহায়তা করে। কৃত্রিমভাবে পরাগায়ন করলে বছরে খরচ হতো প্রায় 26,000 ইউরো বা 34 লাখ টাকা। তবে মৌমাছির সংখ্যা কমতে থাকলে একে একে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরই ধ্বংস হবে। বিশ্বজুড়ে 253 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ খাদ্য উৎপাদন পরাগায়নের ওপর নির্ভরশীল। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিটি উদ্ভিদ এবং প্রাণীর আলাদা ভূমিকা থাকে। সঠিক পরাগায়ন হলে উৎপাদনও বাড়ে 30%। কীটনাশক প্রয়োগ করি, তখন দেখা যায় সেটার গন্ধে সেই পোকাগুলো সেখানে অ্যাট্রাক্ট হয় না, যার কারণে ওই ফুলে যখন মৌমাছিটা বসে না বসার ফলে সেই শস্যতে আমাদের পরাগায়ন ঠিকমতো হবে না। যখন পরাগায়ন কমে যাইতেছে একটা ফসলে একটা জমিতে খাদ্যের পরিমাণ শস্যের পরিমাণ কমে যাচ্ছে। সারা দেশে যদি এরকম হতে থাকে তাহলে খাদ্য নিরাপত্তা একটু হুমকির মুখে পড়তেই পারে। 1 দশক আগেও দেশে 600-র বেশি প্রজাতির প্রজাপতি পাওয়া যেত, কিন্তু বর্তমানে টিকে আছে মাত্র 300 প্রজাতি। কীটপতঙ্গের বংশবৃদ্ধি ও বেঁচে থাকার জন্য গাছপালা ও ঝোপঝাড়ের প্রয়োজন, কমছে তার সংখ্যাও। জলবায়ু পরিবর্তনের সঙ্গে দ্রুত পাল্টাচ্ছে আবহাওয়ার আচরণ। এতে কমছে পোকামাকড়দের টিকে থাকার সক্ষমতা। গাছের রস খেয়ে জীবন ধারণ করা পোকাদেরও মৃত্যু হচ্ছে, কারণ গাছপালায় ছেটানো হয় কীটনাশক। আবার বালাইনাশকের কারণে মাটির অণুজীবও বেঁচে থাকতে পারছে না। প্রতিদিন যে খাবার খাই তার 1/3 আসছে হচ্ছে বিপলিনেশনের কারণে। আমরা দেখেন, শুধুমাত্র আমরা পয়েসি বা দানা জাতীয় শস্য যেগুলো আছে এগুলো বাদ দিয়ে বাকি যত ফসল আছে সব ফসলেই কিন্তু পরাগায়কের উপর নির্ভরশীল। যেমন ফ্রুটের ক্ষেত্রে যদি আমরা বলি, লিচি বা জাম্বুরা অথবা চালতা অথবা আমাদের আম, এগুলো কিন্তু আমাদের পরাগায়কের প্রয়োজন হয়। পরাগায়ক না থাকলে কিন্তু সেখানে আমাদের কোনো ফলন হবে না। খাদ্য শৃঙ্খলে উপকারী পোকামাকড় একে অন্যের ওপর নির্ভরশীল, ফলে পোকা কমতে থাকলে হুমকিতে পড়বে পুরো খাদ্য নিরাপত্তাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনটি শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, মিট দ্য চেয়ারম্যান ও বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সারা বাংলাদেশ থেকে প্রায় 5 শতাধিক স্বেচ্ছাসেবী এতে উপস্থিত ছিলেন। একটা ছেলেকে মানবতার পতাকা দেওয়ার মানুষ খুব কম এই সমাজে। আমি শুধু এইটুকুর জন্য, 2টা কাজের জন্য আমি ইয়াংদের দিয়েছি। এলাকায় ছোট ছোট কাজ করে করে এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত হয়েছে। একটা ছেলে যখন ভালো মানুষের ইমেজ তার ফেসে আসে, তখন কিন্তু সে ইচ্ছা করলেও সে সমাজে খারাপ কাজ করতে পারে না। সেতু নির্মাণের 10 বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তিতে পাবনার ঈশ্বরদী উপজেলার হাজারো মানুষ। এতে কৃষক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2014-15 অর্থ বছরে পাবনার ঈশ্বরদীর কমলা নদীর উপরে যাতায়াত সুবিধার্থে নির্মাণ হয় মুলাডুলি ইউনিয়নের রামনাথপুর বেতবাড়িয়া সংযোগ ব্রিজ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় 12 লাখ টাকা। ব্রিজটি নির্মাণের পর থেকেই সংযোগ রাস্তার বেহাল দশার কারণে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না দুই পারের হাজারো মানুষ। সংযোগ রাস্তাটি মাটির হওয়ায় তা যান চলাচলের অনুপযোগী। কৃষকদের উৎপাদিত ফসল মাথায় নিয়ে বাজারজাত করতে হচ্ছে। এছাড়া দুর্ভোগের শিকার শিক্ষার্থী, শিক্ষক সহ এলাকাবাসী। ব্রিজে যে মোটরসাইকেল উঠতে পারে না, একটা ভ্যান নিয়ে যাওয়া যায় না। আমার এখানে নাহলে পারে 200-300 বিঘি কাঁচা মাল আমরা মাথায় করে টানি ওই বেতবাড়ি মোড়ে নিয়ে যাওয়া লাগে। আবাদ করি এই কাঁচা সবজি আমি আড়তে বাজারজাত করতে পারি না, খালি রাস্তার অভাবে কালপাল দিতে পারিনি। মেয়ে যদি দেখতে আসে কয় যে না রাস্তা নেই, বাড়ি ঘর আছে, রাস্তা নেই, এ দেশের মিলা যাবে না, মান সম্মান থাকে না, আসার খাই। হাঁটুর উপরে পানি উঠে যায়, তো বোরখা পেটে তো এই দিক দিয়ে যাওয়া সম্ভব নয় ভাবে। তো আমাদের খুব প্রয়োজন এই রাস্তাটা। বর্ষার দিনে পাক হয়, অনেক পানি হয়, স্কুলে যাইতে অনেক সমস্যা হয়। 10 বছর আগে ব্রিজটা করে গেছে, ব্রিজে কোনো মাটি দেয়নি, রাস্তাও মাটি দেয়নি। সরকার যদি ইনভেস্ট করে থাকে, যদি কাজে না আসে, তাহলে আমাদের লাভ নাই। তো প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই বেতবাড়িয়া পূর্বপাড়া এই রাস্তাটুক এবং ব্রিজটা হয়েছে আপনারা দেখছেন, যেন তারা এই বিষয়টাকে নজরদারি করে এবং করে দেয়। তবে দ্রুত সংযোগ রাস্তাটি পাকা করার আশ্বাস দিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাস্তাটির বেহাল দশা, আপনাদের মাধ্যমে আমি ঈশ্বরদী উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই যে এটা পুরো রাস্তাটাই করা হবে। দ্রুত ব্রিজের সংযোগ রাস্তাটি সংস্কার হবে আর কাঙ্ক্ষিত সুফল পাবে এলাকার হাজারো মানুষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা দারুল উলুম হাক্কানিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখাওয়ার ইন্সপেক্টর জেনারেল জুলফিকার হামিদ জানান, এই ঘটনায় এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 12 জন। শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ এ বোমা হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভির তথ্য মতে মসজিদের প্রথম সারিতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়। যেহেতু জুমার নামাজে অংশ নিতে অনেক মানুষ আসেন, তাই সেখানে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খেলার খবর। তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার কক্সবাজারের প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 নারী ও 374 পুরুষ সহ 400 দেশি বিদেশি সাইকেলিস্ট অংশ নেন। প্রতিযোগিতা শেষে সেনাপ্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথনের উপর আয়োজন করে থাকি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ আশাহীন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। করাচি স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে ম্যাচ।
এটি বি গ্রুপের শেষ ম্যাচ। 2 ম্যাচ হেরে সেমিফাইনালের আশা আগে শেষ ইংলিশদের, যেখানে প্রোটিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটি। শেষ 4-এর দৌড়ে এগিয়ে থাকলেও হেরে গেলে বিপদে পড়তে পারে প্রোটিয়ারা। বাকি 2 দলের পয়েন্ট ও রান রেটের হিসেব কষতে হবে তাদের। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিজেদের প্রথম যাত্রায় আফগানদের বিপক্ষে 107 রানের বড় জয়ে বাজিমাত দক্ষিণ আফ্রিকার। কিন্তু এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অজিদের সঙ্গে তারাও পড়ে গেছে জটিল সমীকরণে। দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট 3। এখন গ্রুপের শেষ ম্যাচটিতে প্রতিপক্ষ ইংল্যান্ড, যাকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। লাহোরের মতোই করাচি স্টেডিয়ামে রান উঠে ভালো। নিজেদের প্রথম ম্যাচটিতে করাচিতে খেলেছে প্রোটিয়ারা, করেছে 300-র অধিক রান। সেদিক থেকে ইংলিশরা এ মাঠে খেলেনি, কিন্তু লাহোরের মাঠে দুবারই হেরে বাদ পড়লেও তারাও 300-র বেশি রান সেখানে করেছে। তবে বোলিং অ্যাটাকে দক্ষিণ আফ্রিকাকে এগিয়েই রাখতে হয়। আফগান বধে প্রোটিয়ারা দেখিয়ে দিয়েছে, যেখানে ইংলিশ বোলাররা আফগানদের আউট করতে ততটা সফল ছিল না। এছাড়াও সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে 229 রানে ইংলিশদের গুড়িয়ে দেয় প্রোটিয়ারা, যেখানে দক্ষিণ আফ্রিকার রান ছিল 7 উইকেটে 399, আর ইংলিশরা অল আউট হয় 170 রানে। সেবারে থাকা লুঙ্গি এনগিরি, রাবাদা, মার্কো ইয়ানসেন কিন্তু আছেন এবারের স্কোয়াডে, যদিও নেই জেরাল্ড কোয়েৎসি। ওয়ানডে ফরম্যাটে 2 দলের সব মিলিয়ে 70 বারের মুখোমুখিতে প্রোটিয়ারা 34 ও ইংল্যান্ডের জয় 30টিতে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত 4 বারের দেখায় সমান সংখ্যক জয় রয়েছে 2 দলের। এদিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে শেষ 4-এ উঠে যেতে পারবে প্রোটিয়ারা। তবে সামান্য ব্যবধানে হেরে গেলেও প্রোটিয়াদের সুযোগ আছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর হিসেব নিকেশ হবে শেষ 4-এ কি হিসেবে যাবে তারা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনাম করে জানিয়ে দিচ্ছি আমরা। ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু, সাম্য, ন্যায় বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়। শেষ হলো বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা, জমজমাট বাংলা একাডেমি প্রাঙ্গণে বিষাদের ছায়া। নিত্যপণ্যের দামে নতুন কারসাজি, রোজা ঘিরে ঊর্ধ্বমুখী মাছ, মাংস সহ ইফতার সামগ্রীর বাজার, তেল নিয়ে থামছেই না তেলেশমাতি। এবং গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মিশরে ইসরায়েল হামাসের বৈঠক, সময়সীমা বাড়াতে আগ্রহী ইসরায়েল। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।